নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। এই সময়ের বঙ্গ রাজনীতিতে ময়দানের সঙ্গে সঙ্গে আদালতের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা, সেটা ইতিবাচক না নেতিবাচক সে বিচার আপনারা করবেন। এবং আদালতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা যে আইনজীবীরা নিচ্ছেন তাদের মধ্যে, এবং ময়দান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা যারা নিচ্ছেন গণ আন্দোলনের কর্মী হিসেবে, নেতা হিসেবে, তাদের মধ্যে অন্যতম যে মানুষটি, সেই মানুষটির সঙ্গে আমরা সরাসরি কথা বলে নেব। সব্যসাচী চ্যাটার্জি, দাদা আপনাকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। প্রথম প্রশ্ন করি, কুণাল ঘোষ আপনাদের বিরুদ্ধে তো যে অভিযোগ করেছেন, অন্তত আমার যুক্তিযুক্ত মনে হয়েছে। আপনারা 1925 সাল থেকে আপনাদের সঙ্গে আরএসএসের ঘোষিত শত্রুতা, আপনারা বলেন বিজেপি আরএসএসের রাজনৈতিক মুখ। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার দলের দৈনিক মুখপত্র গণশক্তিতে মোদির সরকারের বিজ্ঞাপন যাচ্ছে, কি বলবেন? যে গণশক্তি কি? দৈনিক একটি দৈনিক সংবাদপত্র। এটা সংবাদপত্র কি? একটা দেশে সংবাদপত্রকেও আইন কানুন মেনে চলতে হয়। দেশটা আমাদের সংবিধান মোতাবেক চলে। এই সংবিধান বলেছে আমাদের কথা বলার অধিকার, মত প্রকাশের অধিকার আমাদের মৌলিক অধিকার। খবরের কাগজ ছাপা, খবরের কাগজ সার্কুলেট করা, খবরের কাগজের মাধ্যমে নিজেদের এডিটোরিয়াল ভিউকে মানুষের কাছে তুলে ধরা, খবর তুলে ধরা, নিউজ তুলে ধরা, সংবাদের যেটা মূল উপাদান। গণশক্তি সেই কাজগুলো করে কি না, সেই প্যারামিটারের ভিত্তিতেই কিন্তু গণশক্তি আরএনআই, যাকে বলা হয় রেজিস্টার অফ নিউজ পেপার ইন্ডিয়া, এই আরএনআইয়ের যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু গণশক্তির রয়েছে। আরএনআই রেজিস্ট্রেশন না থাকলে কিন্তু কেউ সরকারি বিজ্ঞাপনের আবেদনই করতে পারেন না। আরএনআইয়ের রেজিস্ট্রেশন নাম্বার থাকে, সার্কুলেশন সম্পর্কে অডিট ব্যুরো অফ সার্কুলেশন, একে ABC বলা হয়, অডিট ব্যুরো অফ সার্কুলেশন, তাদের কাছ থেকে সার্কুলেশনের অডিট করাতে হয়। এরও পদ্ধতি আছে। এই সব মিলিয়েই কিন্তু কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার তারা কিন্তু বিজ্ঞাপন রিলিজ করেন। আমি আবার বলি, বিজ্ঞাপন দেওয়া আর অনুদান দেওয়া কিন্তু এক বিষয় নয়। একটিতে চুক্তি জড়িত থাকে, যেটা বিজ্ঞাপন। আমি বিজ্ঞাপন দেব, আমি পয়সা দেব, আমি সংবাদপত্রে একটা স্পেস কিনে নেব যেখানে আমার বক্তব্য আমি দেব। এর সাথে সংবাদপত্রের এডিটোরিয়াল ভিউয়ের কোনো সম্পর্ক নেই। কিন্তু অনুদান যদি কেউ দেন, তাহলে কি হয়, দান করতে গেলে প্রথম একেবারে নিঃস্বার্থে সেটা করতে হবে, কোনো শর্ত থাকা যাবে না। অর্থাৎ কেউ যখন টাকা দেন, যদি টাকা নেওয়া হয় সংবাদপত্র পরিচালনার জন্য, তাহলে সেটা অনুদান হয়। তাহলে দের ইজ এ ডিফারেন্স বিটুইন ডোনেশন অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট। কুণালবাবু এই কথা বলেছেন, আমি শুনলাম গতকাল পরশু গণশক্তি পত্রিকার একটি বিজ্ঞাপন দেখে, যে পত্রিকার বিজ্ঞাপনে কেন্দ্রীয় সরকার তারা কন্টেন্ট ঠিক করেছেন। কন্টেন্টটা এমনি এমনি দেবে না, স্পেসটা তারা কেনেন। কুণাল ঘোষ খুব ভালো করে জানেন, অন্তত এই সাবজেক্টটা কুণাল ঘোষ তার জ্ঞান আছে, দখল আছে। কুণাল ঘোষ জানেন বিজ্ঞাপন কিভাবে রিলিজ করা হয়। কুণাল ঘোষ যেটা জানেন কি জানেন না জানি না, অথবা ওনার ওই সার্কেলে যোগাযোগ আছে কিনা, তবে জেনেসিস বলে একটি সংস্থা আছে, ওই উজ্জ্বল বাবু এরা সব আছেন, উজ্জ্বল সিনাফিনা, এরা সব মিলিয়ে রাজ্য সরকারের বিজ্ঞাপনগুলো রিলিজ করান। রাজ্য সরকার এরা অ্যাড এজেন্সি নিয়োগ করেছেন। কেন্দ্রীয় সরকারের যা অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো কিন্তু ডিএভিপি, তারা কিন্তু অ্যাডভার্টাইজমেন্টগুলো রিলিজ করেন। এই অডিও ভিজুয়াল পাবলিসিটি, ডাইরেক্টরেট অফ অডিও ভিজুয়াল পাবলিসিটি, DAVP, এরা হচ্ছেন অথরিটি যাদের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিজ্ঞাপন রিলিজ করা হয়। এটা কেন্দ্রীয় সরকারের, এটা নরেন্দ্র মোদীর নয়, ভারতীয় জনতা পার্টির নয়, তৃণমূল কংগ্রেসের নয়, সরকার। যারা সরকার আর রাজনৈতিক দলের আইডেন্টিটি ভুলিয়ে দিতে চান, হয়তো কুণাল ঘোষ তাদের হয়ে কথা বলছেন, তাই জন্য ওনার সাংবাদিক সত্তা বা সংবাদপত্রের দুনিয়ায় দীর্ঘ সময় কাজ করার, অন্ততপক্ষে হাতে কলমে কাজ করার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার বাইরে গিয়ে উনি এরকম করে উস্কানি দিচ্ছেন এবং বলবার চেষ্টা করছেন এই বিজ্ঞাপন কেন নিয়েছে। আরে বিজ্ঞাপন দিতে হবে না। আমাদের সুপ্রিম কোর্ট 80-র দশকে একটি মামলা হয়েছিল, আপনাদের মনে আছে, টাইমস অফ ইন্ডিয়া তাদের নিউজ প্রিন্ট বিক্রি করার প্রশ্নে কেন্দ্রীয় সরকার আলাদা একটা টাকা নিচ্ছিলেন এবং তারা মামলা করেন, বেনেট কোলম্যান তারা মামলা করেন। তারা বলেন যে নিউজ প্রিন্টের যে
এই যে দাম, অতিরিক্ত দাম চাওয়া, এটা আসলে মানুষের দুটো অধিকার থেকে কাটল করা, সংবাদপত্রের ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন কাটল করা, আর যিনি পাঠক তার রাইট টু বি ইনফর্মড এই জায়গাটাকে কাটল করা। আমাদের দেশ, তার সরকার, আমি বলেছি রাইট টু ইনফরমেশন, সেটাও কিন্তু আমাদের এখন মৌলিক অধিকারের মধ্যে পড়ে। আমরা কিন্তু ইনফরমেশন পেতে পারি যদি সেটা আমাদের আদারওয়াইজ সেটা বার্ড না হয়, খুব খুব সেন্সিটিভ কোনো ইনফরমেশন আটকাতে পারে, কিন্তু আদারওয়াইজ সমস্ত ইনফরমেশন আমরা পেতে পারি। সংবাদপত্র এই ইনফর্ম করবার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং প্রত্যেক মুহূর্তে সংবাদপত্র ছাপার সঙ্গে সেটা কিন্তু খুব সংযুক্ত। যদি এই ধরনের সরকারি বিজ্ঞাপন সংবাদপত্রগুলি না পান তাহলে সংবাদপত্র শুকিয়ে মরে যায়। এটা বারবার আমাদের দেশে হচ্ছে, কিন্তু আমরা একটা অদ্ভুত সময়ের মধ্যে আছি। এখন আমরা মনে করি সংবাদপত্র চালালে তাকে শাসকের ভজনা করতে হবে, শাসকের বন্দনা করতে হবে, ওর বাইরে বোধহয় কিছু নেই। আমরা এমন একটা সময়ের মধ্যে আছি যেখানে মনে হয় যে সংবাদপত্র ক্রিটিক্যাল হবে না। তুমি জানো অনেক খবর তলা থেকে উপরে আসে না, ফিল্টার আছে বিভিন্ন জেলায়, সেই ফিল্টার পেরিয়ে 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 তারপর আসতে হয় অনেক খবরই। আমি এই যে আমি আসবো, এই যে তুমি দেখেছো যে বীরভূমে কয়েকদিন আগে যে ফোন রেকর্ড, সেই রেকর্ড নাকি আগের দিন থেকে ঘুরছিল। কলকাতায় সেই খবর এলো পরের দিন, প্রথম দু একটি ইউটিউব চ্যানেলে এলো, তারপর সেটা মেন স্ট্রিম মিডিয়া দেখাচ্ছে। মেন স্ট্রিম মিডিয়ার কী ইম্পেডিমেন্ট ছিল, কী বাধা ছিল এই রেকর্ড আগে থেকে শোনাতে? তৃণমূলের নেতা গালাগালি করছে এটা দেখাতে কোথাও ভয় আছে? প্রশ্ন হচ্ছে এই জায়গায়। মুখ্যমন্ত্রীর ছবি কীরকম ছাপা হবে আমি শুনেছি উনি নিজেই নাকি এরকম করে সিলেক্ট করে দেন, এই ছবিটা দেবে ওই ছবিটা দেবে। একটা চিফ মিনিস্টারের কাজ নাকি এটা? আমি জানি না, ভুল হতে পারি। অনেকে বলেছেন এই ধরনের কাজ উনি নাকি এতটাই ওই কী বলে শব্দটা, নার্সিসিস্ট। উনি নিজের ছবি দেখেন এবং সিলেক্ট করেন। আমি বিশ্বাস করতে আমার ভালো লাগবে না। অ্যাট দি এন্ড অফ দি ডে শি ইজ হোল্ডিং এ কনস্টিটিউশনাল পজিশন, কিন্তু এটাই এখনকার বাস্তবতা হয়েছে। ফলে এইরকম একটা গুলিয়ে দেওয়া বিজ্ঞাপনের ধারণা নিয়ে কুণাল ঘোষ যখন এই ধরনের কথা বলেন বা কুণাল ঘোষ এর নিয়ন্ত্রণে থাকা সংবাদপত্রগুলো বলেন, তখন আমি একটা জিনিসই মনে করিয়ে দেবো, এই গণশক্তি পত্রিকা কিন্তু এই রাজ্য সরকারের বিজ্ঞাপন সেটা চেয়ে কিন্তু বারংবার চিঠি চাপাটি করেছিলেন এবং তারপর হাইকোর্টে মামলা করেছিলেন। গণশক্তি বনাম পশ্চিমবঙ্গ সরকারের মামলা, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় মহামান্য বিচারপতি দেবাংশু বসাক দিয়েছিলেন যে বিজ্ঞাপন তোমায় দিতে হবে, তুমি সার্কুলেশনের ভিত্তিতে বিজ্ঞাপন তুমি ডিসাইড করতে পারো, কিন্তু বিজ্ঞাপন দেব না। কারণ এই রাজ্য সরকার স্ট্যান্ড নিয়েছিল যারা রাজনৈতিক দলের কাগজ তাদের দেব না বিজ্ঞাপন বলে। তারা উদাহরণ দিচ্ছে জাগো বাংলাকে আমরা বিজ্ঞাপন দিই না। কিন্তু মুশকিলটা হচ্ছে কাগজ কি কাগজ নয় সেটা যেহেতু গুরুত্বপূর্ণ এখানে প্রশ্ন, যে খবরের কাগজ ছাপছে কিনা, গণশক্তি খবরের কাগজ কিনা, তার আরএনআই রেজিস্ট্রেশন আছে কিনা, এইটা খুব গুরুত্বপূর্ণ হওয়া উচিত ছিল গণশক্তির ওনারকে এটা না দেখে। তো যখন এই রাজ্য সরকার সিঙ্গেল বেঞ্চে হারার পর যখন ডিভিশন বেঞ্চে তারা মামলা করলেন, তখন মহামান্য বিচারপতি সঞ্জীব ব্যানার্জির ডিভিশন বেঞ্চ একটি প্রশ্ন রাজ্য সরকারের জন্য তুলে দিয়েছিলেন, যদিও সেই প্রশ্নের উত্তর তারা এখনও পর্যন্ত আদালতে দিতে পারেননি। সিঙ্গেল বেঞ্চে হারার পর ডিভিশন বেঞ্চে সেই মামলা তোলার ক্ষমতাও তাদের হচ্ছে না। আজকে অন্তত 5-7 বছর সেই মামলা পড়ে আছে, তার বেশি 15 সাল, প্রায় 10 বছর তারা ফেলে রেখে দিয়েছেন, মামলা তুলতে পারছেন না, শুনানি করতে পারছেন না, কারণ তারা হেরেছেন, তারা করবেন। কি বলেছেন মহামান্য বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়? তিনি বলেছিলেন তার ডিভিশন বেঞ্চে, জাস্টিস সঞ্জীব ব্যানার্জি ছিলেন, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি ছিলেন, সেই অর্ডারে বলেছেন ঠিক আছে রাজ্য সরকার এই স্ট্যান্ড নিয়েছে, মেবি জাস্টিফাইড কিনা দেখবো আমরা, কিন্তু তার আগে রাজ্য সরকারকে এটা বলতে হবে যে এরকম তো তুমি বললে সিদ্ধান্ত, রাজনৈতিক দল সংবাদপত্র ছাপায়, রাজনৈতিক দলের নাম লেখা থাকে প্রিন্ট নোটে, তাহলে সেই কাগজকে আমি দেবো না, তোমার যুক্তি হচ্ছে এটাই। কিন্তু একই সঙ্গে এমন অনেক কাগজ আছে যে কাগজের সরাসরি হয়তো সেগুলো রাজনৈতিক দল ওনার নন, কিন্তু রাজনৈতিক দলের মাথারাই সেই কাগজগুলির মধ্যে আছেন, অথবা সেই কাগজগুলির মাথারা রাজনৈতিক দলের এমপি এমএলএ হয়ে যাচ্ছে। ঠিক যেভাবে ওই চিটফান্ডের কাগজগুলোকে বিজ্ঞাপন দেওয়া হচ্ছিল 2011 সালে ক্ষমতায় আসার পর 12 সালে বলেছিল লাইব্রেরিগুলোতে কী কী সংবাদপত্র থাকবে, ঠিক যেভাবে হাইকোর্ট সেই মামলায় দূর করে দিয়েছিল রাজ্য সরকারকে যে এইভাবে তুমি ডিসাইড করতে পারো না
কে কি পড়বে তুমি ঠিক করে দিতে পারো না। আসলে বিষয়টা হচ্ছে কুণালবাবুরা বা তৃণমূল কংগ্রেসের একটা অংশ, তারা এখানে আমি বারবার যেটা বলে আসছি যে তারাও যদি বিজ্ঞাপন দেন সেই বিজ্ঞাপন ছাপতে হবে। যদি গণশক্তিকে তৃণমূল কংগ্রেসের সরকার তারা পরিচালনা করছেন, তারা যদি গণশক্তিকে একটা বিজ্ঞাপন দেন, সেখানে মমতা ব্যানার্জির ছবি থাকলেও সেই ছবি ছাপতে হবে। এর সাথে গণশক্তির এডিটোরিয়াল ভিউয়ের কোনো সম্পর্ক নেই। আর এই নিয়েও কমিউনিস্ট পার্টির ভিতরেও বিতর্ক হয়েছে, অনেক বিতর্ক হয়েছে কোন বিজ্ঞাপন নেওয়া যায় কোন বিজ্ঞাপন নেওয়া যাবে না। এবং আমি পরিষ্কার বলতে পারি এই বিতর্কের প্রশ্নে যদি যারা এইসব আদর্শের কথা যদি কোনো জায়গা থেকে প্রশ্ন ওঠে, তাহলে একদম কমরেড মুজফফর আহমেদ, তিনি তো সংবাদপত্র তৈরির ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা পালন করেছিলেন, সাংবাদিক হিসেবেও একটা বড় ভূমিকা পালন করেছিলেন। তার নিজের আলোচনা আছে এই বিষয়ে। এত সহজে কুণালবাবু বা কুণালবাবুরা যারা এই ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের প্রচেষ্টা সফল হবে না। খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্যভিত্তিক, কিন্তু আমি একটা বলবো, বামপন্থী মানুষজনকে বলবো যে দয়া করে এই ধরনের অপপ্রচারে পা দেবেন না, যুক্তি দিয়ে বিচার করুন এবং কোন পরিস্থিতিতে কোন জিনিসের ক্ষেত্রে তারা বলছেন সেটাকে বিচার করুন। আমি আবার বললাম, গণশক্তি ইজ এ নিউজ পেপার। একটা নিউজ পেপারকে কিন্তু দেশের আইন অনুযায়ী চলতে হয়, এবং সেই দেশের আইন অনুযায়ী একটা সংবাদপত্র চালাতে গেলে সরকারি বিজ্ঞাপন একটা হিউজ রেভিনিউ সেই নিউজ পেপারকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। ইটস লাইক অ্যান অক্সিজেন। নাহলে সংবাদপত্রের দাম বেড়ে যাবে। একটা কাগজের দাম যে ওই কাগজ বিক্রি করে কি কাগজ চলে? ঠিকই তাই। এখন তো সার্কুলেশন আরও কম। আমার প্রশ্ন হচ্ছে, সব্যসাচী আপনি টেকনিক্যালি যা বললেন সেটাকে কাটার কোনো জায়গা নেই, কিন্তু গণশক্তির একটা দৈনিক সংবাদপত্র হওয়া ছাড়াও একটা বাড়তি দায়বদ্ধতা অন্তত তার দলীয় কর্মীদের কাছে, যারা গণশক্তির কমিটেড পাঠক তাদের কাছে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে দিনরাত আপনারা যাদের রাজনৈতিক অবস্থানগত জায়গা থেকেই আপনারা যার দিনরাত সমালোচনা করছেন, আমি বলবো তার বিজ্ঞাপন কোথাও কি কনফিউশন তৈরি? আমি বলবো তার বিজ্ঞাপন নয়, তার ব্যর্থতা এটা যে তিনি সরকারের বিজ্ঞাপনটা তার মুখচারা করতে পারছেন না। ওকে, কিন্তু অথবা তার এটাই হচ্ছে দোষ যে তিনি সরকারের এই যে বিজ্ঞাপনের যে প্রক্রিয়াটাকে তিনি নিজের ফেস বা ইমেজ বিল্ডিং প্রসেসের জন্য ব্যবহার করছেন। দ্যাট মে বি এ করাপশন, বাট সেই করাপশনের ক্ষেত্রে যিনি ছাপছেন, যিনি সরকারকে স্পেস দিচ্ছেন, তিনি কিন্তু সেটা তার দায় নয়, যিনি ওটাকে মিসইউজ করছেন তার দায়। ফলে প্রশ্নটা করুন তাদেরকে যারা বিজ্ঞাপনে এই নেতাদের মুখ ছাপে। একটা সময় আপনি জানেন পশ্চিমবাংলার সরকার বিজ্ঞাপন দিত, সেখানে চিফ মিনিস্টারের মুখ ছাপা হবে কিনা এটা নিয়েও পর্যন্ত বিতর্ক ছিল। কিন্তু আমরা দেখলাম আমাদের ক্যান্ডিডেটদের মুখ ছাপা হবে কিনা সে নিয়েও একটা সময় বিতর্ক ছিল। সুপ্রিম কোর্ট, আপনাদের মনে আছে 2014 সালে এই একটি মামলায়, গুরুত্বপূর্ণ মামলা, সেই মামলায় সুপ্রিম কোর্ট বললেন না কোনো নেতাদের ছবি ছাপা হবে না। তারপর আমরা দেখলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নির্দেশে পশ্চিমবঙ্গ সরকার মামলা করে বলল না না, মুখ্যমন্ত্রীর ছবিটা তো ছাপতে দিতে হবে সরকারি বিজ্ঞাপনে। হ্যাঁ, একদমই নৈতিক। এবং আমি আপনাকে বলছি জনগণের টাকায় ব্যক্তি বিশেষ, এবং আমি আবারও বলছি এই রাজ্য সরকার বা যারা বলছেন আসলে বিজ্ঞাপনের যা স্ক্যাম যুক্ত হয়ে আছে, বিশেষত অ্যাড এজেন্সির মাধ্যমে বিজ্ঞাপন কোথায় কোথায় যায়, কারা কারা পায়, সেই কাগজগুলোর সার্কুলেশন ঠিক আছে কিনা, কটা ছাপা হয় সেই কাগজ। বামফ্রন্টের আমলে জমি পেয়েছিলেন, সেই জমি এখন কি করেন খবরের কাগজওয়ালা, সেখানে কোন কাগজের কোম্পানি চলে না, অন্য কোনো কলেজকে, অন্য কোনো অথরিটিকে, অন্য কোনো কোম্পানিকে লিজ দিয়ে দিয়েছেন, খোঁজ নিন, তাহলেই পরিষ্কার জানতে পারবেন। আর বিজ্ঞাপন কারা পায়, কারা নিয়ে যায়, কাদের জন্য টাকা বেরোয়, তথ্য সংস্কৃতি দপ্তরের দুর্নীতি যখন ধরা পড়বে তখন আপনি দেখবেন শিক্ষা দুর্নীতি পালিয়ে যাবে। আর এর বেনিফিশিয়ারিদের নাম শুনলে আপনার মানে অবাক হয়ে যাবেন যে এই লোকগুলো বেনিফিশিয়ারি হতে পারে দুর্নীতির। এমনিতে তারা খুব রাবীন্দ্রিক কথাবার্তা বলে বিভিন্ন জায়গায় মিষ্টি মিষ্টি করে, কিন্তু দেখবেন ভদ্রলোকেদের মুখোশের মধ্যে আড়ালে একদম জান্তব দুর্নীতিগ্রস্ত মুখগুলো। আমার ইউটিউব চ্যানেলেই আমি এরকম একটি সংবাদ আমি এখানে মেনশন করছি না, আমি একটি স্বশাসিত কিন্তু রাজ্য সরকারের নিয়ন্ত্রিত একটি সংস্থা, রাজ্য সরকারের দ্বারা এইডেড একটি সংস্থা, পোষিত একটি সংস্থা, দুর্নীতি, ভয়ঙ্কর দুর্নীতি, শুধু আর্থিক দুর্নীতি না,
ধর্মগত বিভাজন, যে অভিযোগ অন্তত এই সরকারের বিরুদ্ধে ছিল না, সেরকম একটি ধর্ম পরিচয়ের ভিত্তিতে কবিদেরকে জায়গা আমি প্রথম কি সরকার পোষিত মানে কি বলতো? পোষিত শব্দের সঙ্গে কোন শব্দ আছে? হ্যাঁ, কি শব্দ? পোষা। কাকে পোষে? সরকার পোষিত কবি, সরকার পোষিত কবি। তোমার চ্যানেলেই আমি বলেছিলাম যে এই যে সরকার পোষিত কবি, এদেরকে কবি কোথায় সরকারের দ্বারা? কবিকে আমি জানি কবি প্রতিবাদ করে, আয়না তুলে ধরবেন, হ্যাঁ, সমাজের যা আছে সেটা পরিষ্কার অ্যাজ ইট ইজ দেবেন। তার দায়বদ্ধতা থাকবে না, কোনো পলিটিক্যাল পার্টির কাছেও দায়বদ্ধতা থাকা উচিত নয়। আমি এমনটাও বলবো না যে মানে কবিকে শুধু সিপিএম এর জয়গান করতে হবে। আমি এমনটাও বলবো না কবিকে শুধুমাত্র একটি মতের জয়গান করতে হবে। কবির কাজ সত্য তুলে ধরা, আর যদি না পারেন নিজের মতন চলা। কুণাল ঘোষকে নিয়ে দ্বিতীয় প্রশ্ন, কুণাল ঘোষের বিরুদ্ধে রুল জারি করেছেন আদালত, আপনি খুব ভালো করে অবহিত, এবং আপনার সেক্টর, আপনি কি বলবেন? করতেই হবে, এ তো আদালতে রয়েছে, এই মুহূর্তে মামলা চলছে, এবং সেই মামলায় আমি তো বিশ্বাস করি যে এইখানে সাজা হবে। যারা দুর্নীতি করেছেন তাদের সাজা হবে, এবং যারা দুর্নীতিকে বাঁচাবার জন্য, দুর্নীতিগ্রস্তদের বাঁচাবার জন্য ওই মেয়েগুলিকে যারা পাঠিয়েছিলেন বেআইনি কাজ করবার জন্য, এবং যাদের ভবিষ্যৎকে সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছেন। মানে আমি আবার বললাম, আমি অন রেকর্ড বলেছিলাম যে যদি বা আগের দিন পর্যন্ত ওদের অন্য চাকরির পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার সুযোগ ছিল, কিন্তু কুণাল বাবুরা তাদেরকে এই যে হাওয়া দিয়ে পাঠিয়ে দিয়ে এই সুযোগ থেকে চিরকালের জন্য যে কোনো চাকরি পাওয়ার ক্ষেত্র থেকে তাদের মানে বাদ দেওয়ার নিশ্চয়তা করে দেয়। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনুব্রত মণ্ডলের ঘটনা, আপনি এর আগে যদিও নাম না করে উল্লেখ করেছেন ঘটনার, আমি পুলিশ সম্পর্কে রাজনৈতিকভাবে বা আইনগতভাবেও আপনাদের অনেক অভিযোগ থাকতে পারে। আমি উইদাউট বিং সিম্প্যাথেটিক টু পুলিশ আমি বলছি যে যদি অনুব্রত মণ্ডল বলেছেন যে বোলপুরের আইসির বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, সেটা এতদিন তিনি বলেননি কেন? এবং সেই আমি আবারও বললাম, অনুব্রত মণ্ডলের কাজ অনুব্রত মণ্ডল করেছেন। অনুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেস করেন, গালাগালি দেওয়া, খিস্তি দেওয়া, মহিলাদের সম্পর্কে কুরুচিপূর্ণ কথাবার্তা বলা, এটা তৃণমূল কংগ্রেসের হলমার্ক। এটা তিনি তার দলীয় তৃণমূল কংগ্রেসের হলমার্ক। আবার বলছি, তৃণমূল কংগ্রেসের হলমার্ক। আমার প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের কারখানা থেকে বেরোনো কোনো প্রোডাক্ট দলীয় পেরিফেরিতে যা ভাষা ব্যবহার করবেন সেই ভাষাই বাইরে ব্যবহার, খুব ভালো কথা। এবং অনুব্রত মণ্ডল খুব ক্যালকুলেটিভ ওয়েতে এটা করেছেন। কিন্তু একজন কর্তব্যরত পুলিশ আধিকারিকের সঙ্গে যদি এই ব্যবহার করা হয়, মানে পুলিশের সঙ্গে ব্যবহার করা হয়, পুলিশের কোনো নেই, মানে যার বিয়ে তার ঘুম নেই, কি বলে, হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। পুলিশই তো চাইছে না কি করতে, মানে আমি এক সপ্তাহ তাকে টাইম দিয়ে দিল, তারপর শুনছি আমি জানি না, একটারও সত্যতা জানি না, সবই সোশ্যাল মিডিয়ার ফিডের থেকে দেখা, যে আইসিকে বলা হয়েছে কে রেকর্ড করেছে, তুমি কল রেকর্ড করেছো কেন? একেবারেই তাই, অন রেকর্ড। কারণ এই যে বিষয়গুলি যে ঘটছে সেটাই বোঝাচ্ছে। আইসির ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, খুব ভালো, ফোন বাজেয়াপ্ত হয়েছে, হয়নি, প্রশ্ন এখানেই। আজকালকার দিনে তো তদন্তের স্বার্থে ফোনও নয়, আর আরও কিছু বাজেয়াপ্ত হতে পারতো। আর সবের জন্য কি করতে হতো রাজীব কুমারকে জিজ্ঞেস করলেই মমতা ব্যানার্জি পেয়ে যাবেন, ইজ অ্যান এক্সপার্ট অন দিস। কি করতে হতো যদি পুলিশ যদি সত্যিকারের এই বিষয়ে তদন্ত করতে চাইতো, রাজীব কুমারের হেল্প নিলেই পেয়ে যেতেন। রাজীব কুমার এটার উপরে এক্সপার্ট। আমার একেবারে শেষ প্রশ্ন সব্যসাচীদা, ব্যাপারটা হচ্ছে 2026-এর নির্বাচন এগিয়ে আসতে চলেছে এবং আপনারা ক্রমেই পিছিয়ে চলেছেন, কারণ একদম একটি সম্প্রদায়গত বিভাজন, বাইনারি আপনারা যাকে বলেন, সেটা হয়ে চলেছে। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে হিন্দুদের মেসিয়া হয়ে দেখা দিয়েছে। আমি আবার বলছি যে শুভেন্দু অধিকারী কীরকম মেসিয়া সেটা বোঝাই যাচ্ছে। আমি খুব অবাক হচ্ছি, কারণ সত্যি এটা আমি বুঝতে পারছিলাম না একটা সময়, যেটা খুব সহজে বিজেপি ধরে নিয়েছিল বা শুভেন্দু অধিকারীরা ধরে নিয়েছিলেন, যে মানুষ বোধহয় ওদের কথায় হই হই করে নেমে পড়বেন। মানুষ কিন্তু অনেক বুদ্ধিমান হয়ে গেছেন, অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছেন যে এই ধরনের কথাবার্তা যারা বলছেন তারা আসলে তাদের ভালো চাইছেন না। দেখুন, ভোট দিচ্ছেন কি দিচ্ছেন না, বা ভোটে কি হবে, এই প্রশ্নটা করাটা আমার মনে হয়, আমি আগেও বলেছি যে এই ধরনের রাজনৈতিক ফোরকাস্ট করাতে আমি বিলিভ করি না, উচিত নয় করা। কিন্তু বাস্তব যদি নির্বাচনের মাধ্যমে প্রতিফলিত হয়,
তাহলে সেই বাস্তবের প্রতিফলনটা কিন্তু মানুষের রুটি রুজির লড়াইয়ের মধ্যে দিয়েই ঘটবে এবং রুটি রুজির দাবিতেই ঘটবে। সেখানে কিন্তু ধর্মীয় বিভাজন খুব একটা কার্যকরী হবে না। এই যে এসএসসির চাকরি চলে গেল, এতজন শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি চলে গেল, যারা যোগ্য যারা পেলেন না, যাদের অধিকার থেকে যারা বঞ্চিত হলেন, এরা তো একটা ক্লাস্টার। এরকম অসংখ্য জায়গায় অসংখ্য ক্লাস্টারে মানুষ প্রত্যেক দিন ডিপ্রাইভড হচ্ছেন। এবং আমি আবার বলছি, তৃণমূল কংগ্রেস সরকার এমন কিছু করেনি 15 বছর সময়ে যাতে পশ্চিমবাংলার মানুষের এই সরকারের প্রতি কোনো রকমের স্থায়ী ভালোবাসার জায়গা তৈরি হয়েছে। একটা ভয় ভীতির পরিবেশ তারা তৈরি করেছেন। অবশ্যই সেক্ষেত্রে তারা বেশ সফল হয়েছেন। মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে, মানুষের অসহায়তার সুযোগ নিয়ে, বিশেষত এই যে উত্তর আধুনিক মানে উদারনীতির জাঁতা করে পড়া মানুষ, যারা কাজকর্ম, কাজের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা, সেই জায়গা থেকে যখন সম্পূর্ণভাবে একটা দোলাচালের মধ্যে চলে যাচ্ছেন, কি করতে হবে বুঝতে পারছেন না, বাংলায় যাকে বলা হয় কিং কর্তব্য বিমূঢ়, সেই অবস্থায় দাঁড়িয়ে যারা ক্ষমতাসীন তারা এই বিষয়টিকে কিন্তু মিসইউটিলাইজ করে চলেছেন এবং তাদেরই অসহায়তার সুযোগ নিয়ে কিন্তু মানুষকে বিভাজন করছেন। কোথাও ধর্ম, কখনো রাজনৈতিক দল, কখনো অন্য কোনো পরিচয় সত্তা, অন্য কোনো বিষয় যেখানে ভাগ করা যায়। আমরা বলেছি না, ভাগ নয়, আমরা ভাগের বিরুদ্ধে, ভাগ করার রাজনীতির বিরুদ্ধে। আমরা সকলকে ইউনাইটেড করবার পক্ষে এবং আগামী নির্বাচন 2026-এর নির্বাচন হবে। এই যারা যারা ভাগ করবার চেষ্টা করছেন, সেটা ধর্মীয় সত্তার ভিত্তিতে যারা করছেন, জাতিসত্তার ভিত্তিতে যারা করছেন, ভাষা সত্তার ভিত্তিতে যারা করছেন, বা অন্য কোনো সত্তার ভিত্তিতে যারা করছেন, আমরা একটাই কথা বলছি, দেখো এগুলো খুব গুরুত্বপূর্ণ। তোমরা সবাই একটা কথা বলো, এই যারা ভাগ করে আর যারা ভাগ হয় তাদের যে ফারাক, এটা যদি আমরা বুঝতে পারি তাহলেই বুঝতে পারবো যে এই ভাগগুলো কিন্তু কোনোটাই আপনার কমন কোয়েশ্চেন প্রত্যেকে যেটা করেন, দিনকাল খুব খারাপ পড়লো, জিনিসপত্রের দাম খুব বেড়ে গেল, কেউ বলতে পারবে না জিনিসপত্রের দাম কমে গেছে। রাজনীতিতে সরকার আসে অর্থনীতিকে নিয়ন্ত্রণ করবার জন্য। খুব সিম্পল কথা, অর্থনীতিকে নিয়ন্ত্রিত করবেন এবং তার ফলে মানুষের গুণমান বৃদ্ধি পাবে, মানুষের জীবনের মান বৃদ্ধি পাবে। এটাই একটা সরকারের লক্ষ্য হওয়া উচিত, অন্ততপক্ষে আমাদের সাংবিধানিক কাঠামোর মধ্যে দাঁড়িয়ে, এবং সব মানুষ যাতে একটা শান্তির পরিবেশ পায় এবং যাতে এগোনোর জন্য যে ইকুয়াল অপরচুনিটি সেটা পায়, সেইটা আমাদের সংবিধান চেয়েছিল। সেটা বোধহয় শুধুমাত্র এই ভাগের রাজনীতি যারা করছেন এরা থাকলে ওটা কখনোই সম্ভব হবে না। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বললাম সব্যসাচী চ্যাটার্জির সঙ্গে এবং বেশ কিছু খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় এবং কিছু টেকনিক্যাল দিক এবং কিছু ইনফরমেটিভ বিষয় কিন্তু আপনারা এই সাক্ষাৎকারে আশা করি জানতে পারলেন। এবং এরকম আরও এক্সক্লুসিভ কন্টেন্টসের জন্য আপনার চোখ থাক কবির সৌরভের ইউটিউব চ্যানেলে।